লুকোচ্ছে গাছনতলার মাঠ। মাঠের মধ্যে কেবল দুখানা সাইকেল পড়ে আছে, আর কিছু নেই। একটা সাইকেলের স্ট্যান্ডের রডটা উপড়ে পড়েছে, কিন্তু অনেকটা গর্ত রয়েছে মাটিতে। মনে হয় সাইকেলের উপর ভর দিয়ে কেউ দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ। অন্যটা একটু দূরে পড়ে আছে, তার চেনটা খুলে গেছে, তাই ফেলে গেছে। প্রথম সাইকেলের পাশেই বাড়ির মিত্তিরের ছেলের ডেড বডিটা পড়েছিল। শরীরটা ছুরি মেরে ছিন্ন ভিন্ন করেছে কেউ। ডান হাতের তালুতে একটা গর্ত। মনে হয় ওই হাতে ছোড়াটা আটকাতে চেষ্টা করেছিল পুঁটে। তার কোমরেও গোঁজা ছিল নেপালি কুকরি, কিন্তু বের করার সময় পায়নি। এভাবে ছোড়া মারে কেবল প্রতিহিংসা থেকে। বাড়ির মিত্তির নিজে যেমন নামকরা গুন্ডা ছিল, তার ছেলে পুঁতি মিত্রেরটাও হয়েছে তেমনই পাজি। বাপের চেয়ে আর এক কাটি সরেস। গুন্ডামি, স্মাগলিং, জালজুয়া চুরি, খুন দাঙ্গা তো আছেই, তার উপরে আছে ড্রাগ বিক্রির ব্যবসা। পাড়ার অল্প বয়সী ছেলেগুলোকে শেষ করে দিল এই পুঁটে মিত্তির আর তার দলবল। কতগুলো ভালো ভালো ছেলে যে এই ড্রাগের নেশায় স্কুল কলেজ ছেড়ে নষ্ট হয়ে গেল। চোখের সামনে ওর স্মাগলিং কোয়ার্ডে, ওর ওয়াগান ব্রেকিংয়ের দলে যোগ দিল। সেই পুঁটে মিত্তিরকেই আজকেও শেষ করে গেছে। এত রাতে গাছনতলায় নিশুতি নিঝুম মাঠে পাড়ে এসেছিল কেন পুঁটি মিত্তির? কার সঙ্গে দেখা করতে? ওই সাইকেলটা যার, তার সঙ্গে, না কোনো তৃতীয় ব্যক্তির জন্যে? কেন এসেছিল পুঁটে মিত্তির মাঝরাত্রিরে মাঠের মধ্যিখানে? ওর কি প্রাণের ভয় ছিল না? ছিল বই কি। তাই সঙ্গে কুকরি। তবে কি দলেরই লোকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল? চেনা লোক, তাই কুকরি বের করেনি? পুঁটে মিত্রের 100টা কারণ থাকতে পারে মাঠের মধ্যে এসে দাঁড়ানোর। কত রকমের 2 নম্বরই ব্যবসা ওর, কত ধরনের স্মাগলিং। কে জানে কার সঙ্গে কি জন্যে ওর মধ্যনিশির এই শেষ দেখা। এসব লোক এভাবেই মরে। পুঁটে মিত্তির মরেছে বলে গাঁয়ের লোকের কোনো শোক দেখা গেল না। ওর বাবা বাড়ির মিত্তিরের অপঘাতে মৃত্যু হয়েছিল, তবে এখানে নয়, শহরে, কলকাতায়। এদের জীবনের কোনো গ্যারেন্টি থাকে না, শত্রুরও অন্ত থাকে না। খোঁজ করতে জানা গেল পুঁটে মিত্তিরের শত্রু প্রচুর। কি ধনী কি দরিদ্র, কাউকে সে খুশি রাখতে পারেনি তার স্বভাব দোষে। কিন্তু কে যে খুন করেছে এক নগরে কিছুই বোঝা যাচ্ছে না। গাঁয়ের লোক কি সত্যি কিছু জানে না, না লুকোচ্ছে? কোনো সাক্ষী নেই। একটা সাইকেল পুঁটে মিত্তিরের। অন্য সাইকেলটা চেনা গেল, দেব চৌধুরীর সাইকেল। কিন্তু দেবু চৌধুরীর পক্ষে পুঁটেকে খুন করে যাওয়া সম্ভব নয়। কেননা নিজেই সে একটি ব্যাংক ডাকাতিতে ধরা পড়ে, এখন জেলে। ছেলেটা 2টো লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন হায়ার সেকেন্ডারি পাস করে পিওর সায়েন্স পড়তে কলেজে ঢুকেছিল। পুঁটেই ডাক খাইয়ে তা সর্বনাশ করেছে। পুঁটেরই কুসঙ্গে পড়ে সে কলেজ ছেড়ে এ সর্বনাশের পথে পা বাড়িয়েছে। তবে কি দেবুর দলেরই কেউ? কিন্তু তারা তো সবই এখন জেলে। এখানে থেমে সেজু কাকা সিগারেটটা ধরিয়ে নিলেন। সেজু কাকা এলেই আমরা চেপে ধরি, গল্প বলো। সেজু কাকারও গল্পের গুদাম ঠাসা। পুলিশ অফিসার কিনা সত্যিকারের ডিটেকটিভ গল্প রোজ ঘটছে ওদের চোখের সামনে। সেজু কাকার সিগারেট ধরানো হলেই আমরা চেঁচাই, তারপর আমার মনে হলো যাই, একবার দেবুদের বাড়িতেই ঘুরে আসি। সাইকেলটা কোথায় ছিল, কে কে ব্যবহার করতে জেনে আসি, হয়তো কিছু ক্লু পাবো। বলা মাত্র গ্রামের লোকেরা বলল, যাবেন না, ওর মা পাগল হয়ে গেছে, পুলিশ দেখলেই খেপে ওঠে। সে কি, পুলিশ দেখলে খেপেন কেন? বড় ছেলেকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল নকশাল করতো বলে। 6 বছর জেলে ছিল, বাড়ি ফিরতে না ফিরতেই ছোট জেলে গেছে ডাকাতি করে। আবার
আবার বাচ্চা মেয়েটা এই সেদিন খুন হয়ে গেল। ওর মার ধারণা পুলিশ তাকেও মেরেছে। পুলিশই বডিটা নিয়ে এসেছিল তো। কোলের কচি মেয়ে, একমাত্র মেয়ে, মার মাথা তো খারাপ হবেই। আমি এ থানায় নতুন বদলি, এই প্রথম কেস। বাচ্চা মেয়েটির কথা জানি না, কবে মরল, কে মারল, কেন মারল, কে মারলে কেউ জানে না। তবে মেরেছে গয়নার লোভে। মা সাজিয়ে গুজিয়ে কাপড় পরিয়ে অনেক গয়নাগাটি পরিয়ে বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিল, সবাই আদর করছিল। হঠাৎ মেয়ে উধাও। পরের দিন পুকুরে ভেসে উঠল, গায়ে একটাও গয়না নেই। গায়ের লোকের ধারণা পুঁটেরই কাজ, কেননা পুঁটেই ওকে কোলে নিয়ে আদর করছিল। সকলেই বাচ্চাটাকে সেই শেষবার দেখেছে, কিন্তু কোনো প্রমাণ ছিল না। পুঁটে বলেছে কোল থেকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেছে বন্ধুদের সঙ্গে, বন্ধুরাও সাক্ষী দিচ্ছে। শরীর সাক্ষী মাতাল। বাড়িতে কে কে আছে? দেবুর দাদা শিবব্রত আর তার বাবা মা। শিবুর সদ্য বিয়ে হয়েছে, নতুন বউটিও আছে। শিবু আগে নকশাল ছিল, এখন জেলা স্কুলে সায়েন্সের মাস্টার, বাবা পোস্টমাস্টার। ভাবলুম একবার ঘুরেই আসি ওদের বাড়ি থেকে। রাত্রি তখন 8টা বেজে গেছে, গ্রামে সেটা বেশি রাত, তবুও গেলাম। গিয়ে দেখি ওর বাবা তামাক খাচ্ছেন দাওয়ায় বসে। পুলিশ দেখে ঘাবড়ালেন না, বললেন, আবার কেন বাবা? দেবু তো জেলেই আছে, আর শিবু তো পলিটিক্স ছেড়ে দিয়েছে। তখন পুঁটে মিত্রের বাড়ির পাশে দেবু সাইকেলের কথা বললুম। তাতে ভদ্রলোক বেশ চিন্তিত হয়ে পড়লেন। বললেন, সকাল থেকেই তো দেখতে পাচ্ছেন না বটে সাইকেলটা এইখানেই বাঁধা থাকতো বেড়ার গায়ে। থানায় গিয়ে জানাতেন, কিন্তু আজ সকাল থেকে পুটের বডি নিয়ে যা কাণ্ড শুরু হয়েছে, ভয় আর অমুখও হননি। কে আর এই সাইকেল হারানোর ডায়েরি লিখবে? বাড়িতে কে কে সাইকেল চালাতে পারেন? আমি পারি, আমার বড় ছেলে শিবুও পারে। শিবুর সঙ্গে একটু দেখা হবে? নিশ্চয়ই। শিবু, শিবু। একটি ছেলে বেরিয়ে এলো, হাত কাটা গেঞ্জি গায়ে, দাড়ি গোঁপ আছে, বেশ সুপুরুষ, পরনে লুঙ্গি, চোখে জিজ্ঞাসা। শিবু, এই যে ইনি থানা থেকে এসেছেন। দেবু সাইকেলটা কেন বডির পাশে পাওয়া গেল জানতে, ওটা কাউকে ধার দিয়েছিলি নাকি? মনে করে দেখ দেখি। শান্ত গলায় শিবু বললে, না তো বাবা, ধার দিইনি তো, চুরিই গেছে। তাহলে যে চুরি করেছে সে এই উদ্দেশ্যটা চুরি করেছিল পুঁটেকে মারতে যাবে বলেই। ওর বাবা আমাকে জিজ্ঞেস করেন। আমি বাবা ছেলেকে একটু মন দিয়ে দেখে নিয়ে বলি, তাই তো মনে হচ্ছে। আচ্ছা শিববাবু, কাল রাতে আপনি কোথায় ছিলেন? এমন সময় একটা আকুল মর্মঘাতী চিৎকার উঠল, মেরে ফেললে রে, মেরে ফেললে রে, আমার ভুবন সোনাকে মেরে ফেললে রে, কে আছো, কে আছো, কোথায় আছো? সঙ্গে সঙ্গে একটি অল্প বয়সী বউ ছুটে বেরিয়ে এলো শিবুর ঘর থেকে। পিঠে ভিজে চুল খোলা, এই রাতে স্নান করেছে। যে ঘর থেকে চিৎকারটা আসছে সেদিকে। কি মা, মা, মাগো, এই তো আমরা, বলতে বলতে দৌড়ে চলে গেল। আমার মা। বোন মারা যাবার পর থেকে মার মাথাটা গোলমাল হয়ে গেছে। শান্তভাবে শিবু বললে, চলুন ওদিকে যাই। বলে সে আমাদের অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করতেই আমার হঠাৎ কেমন মনে হলো, এই ঘরটা দেখি, এই ঘরটা একটু দেখতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, শিবুর আগেই তার বাবা বলে ওঠেন। ঘরে অবশ্য কিছুই পেলাম না, সব ঘরগুলোই দেখতে চাইলুম। পাশের ঘরটা বাথরুম। গাঁয়ের বাড়িতে বাথরুম থাকে না। শিবুর বাবা সগৌরবে বললেন, বৌমা স্নান করবে বলে এটা তৈরি করে দিয়েছি। কল আছে, রানিং ওয়াটার আছে, তাও পাম্প বসিয়েছি। বাথরুমের কলটির চারপাশের দেওয়ালে এত সাবানের ফেনার ছিটে, দেখেই বোঝা যাচ্ছে এক্ষুনি কাপড় কাচা হচ্ছিল। কে কাপড় কাচছিল এখানে এত রাত্রিরে? বৌমা নিশ্চয়ই, ওই তো নিয়ে বেরুলো, ও তো রাতে চান করে। শিবুবাবু, আপনি কাল রাতে কোথায় ছিলেন?
এটা রুটিন কোশ্চেন অবশ্য। সাইকেলটা তো আপনাদের, তাই আপনাকেই প্রথম সন্দেহভাজন। আমি বাড়িতেই ছিলুম, আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন। নতুন বিয়ে হয়েছে তো, ওর বাবা সসংকোচে বলেন, মাস 6 মতন। আর আপনি আপনি কোথায় ছিলেন? আমি? পোস্টমাস্টার ভয় পেয়ে যান। আমি তো মশাই সন্ধ্যের পর বেরোই না, চোখে ছানি পড়েছে, অন্ধকারে ভালো মতো চোখে দেখি না। সাপখোপ কোথায় কি, আমি বাড়িতেই থাকি। কালও বাড়িতেই ছিলুম। বৌমা জানে, বাথরুমের বাঁ পাশের বন্ধ দরজাটা এই সময় হঠাৎ চোখে পড়ল। ওখানে কিসের দরজা? ওটা আর একটা ঘর খালি, একটু দেখতে পারি? ওর বাবা সঙ্গে সঙ্গে রেডি, অবশ্যই চলুন না, দেখাচ্ছি। দরজা ঠেলতেই খুলে গেল। ভিতরে ভিজে শাড়ি, জামা, পেটিকোটের সঙ্গে একটা টেরিকটের প্যান্ট আর তোয়ালে শার্ট শুকোচ্ছে। শার্টের বুকের কাছে এই লন্ঠনের আলোতে চোখে পড়ল আবছা একটা বিবর্ণতা। খুবই যত্নে প্রচুর ঘষে ঘষে রুগড়ে রুগড়ে দাগ তোলার চেষ্টা করা হয়েছে। তোয়ালের কাপড়েতেও সুতোগুলো সেই ধকলের চোটে চেহারায় পাল্টে গেছে। কোনো মূর্ছিত কুঁকড়ানো রকড়ানো। লন্ঠন ছাড়াও জোর ব্যাটারির টর্চের আলো ফেলতে স্পষ্ট ধরা পড়ে গেল আবছা একটা হাতের ছাপ, রক্তমাখা ডান হাত, যে হাতে ছুরির ফলাটা বসে গিয়েছিল বলে গর্ত হয়ে গেছে পুঁটে মিত্তিরির। অমনি চেপে ধরলেই স্বীকার করবে এমন পাত্র শিবব্রত চৌধুরী নন। সে বরং আবার জেলে যেতে রাজি। আর তার বাবা ব্যাপার দেখে সেই যে মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়েছেন, তার মুখে আর কোনো কথা নেই। মাকে কি বলবো, তিনি তো সত্যিই পাগল হয়ে গেছেন। চেপে ধরতেই কাঁদতে কাঁদতে সব বলে ফেলল নতুন বউ। নেহাত ছেলে মানুষ বৌমাটি। হ্যাঁ, শিবুই গিয়েছিল কাল রাতে, পুটের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিল। একজন বিখ্যাত 2 নম্বরই ওস্তাদের সঙ্গে দেখা করিয়ে দেবে বলে টোপ ফেলেছিল। জেলে থাকতে নানা ধরনের লোকের সঙ্গে তো চেনা পরিচয় হয়েছিল শিবুর। ওইতে আসল ফাঁদ। ফাঁদ পেতে পুঁটেকে মারবে বলেই গিয়েছিল শিবব্রত বদলা নিতে। খুন একটা মানুষকেই, কিন্তু 3টে মানুষের নষ্ট জীবনের বদলা। শিবব্রত তার ব্রত পালন করেছে। নকশাল পিরিয়ডে খুন আর বদলা শব্দ দুটোর সঙ্গে বেজায় ঘনিষ্ঠতা হয়েছিল শিবব্রতর। পুঁটের অকথ্য অত্যাচার আর সহ্য করতে পারছিল না। সারাটা গ্রাম তার অত্যাচারে জর্জরিত। পুঁটের কুপ্রভাবে তার সোনার চাঁদ ভাই দেবু আজ ড্রাগের দাস। ডাকাতি করে জেলে গিয়ে অন্যান্য চোর জোচ্চোরদের সঙ্গে পৌঁছছে। ধরা না পড়ুক, সবাই জানে সোনার লোভে পুঁটেই মেরেছে তার মেয়ের কোলের পুতুলের মতো সুন্দর বোনটাকে। আর শখ করে গয়না পরিয়ে সাজানোর অপরাধেই মেয়ের প্রাণ গেছে। সেই অপরাধে আজ মা পাগল। মায়ের, ভাইয়ের, বোনের সুস্থ জীবনের দাবি যে পুঁটে ধ্বংস করে দিয়েছে, তাকে সুস্থ জীবন উপভোগ করতে দেবই না। এই ছিল শিবুর পণ। বদলা চাই। বউকে থামিয়ে দিয়ে শিবু নিজেই শেষটা সব বলছিল। আমি সেই ব্রত পালন করেছি মাত্র। শিবু চুপ করল। মাথায় হাত দিয়ে বসে থাকা নির্বাক পোস্টমাস্টার এবারে উঠে এলেন। গলা খাঁকারি দিয়ে গলাটা কয়েকবার ঝেড়ে নিয়েও ধরা ধরা গলায় বললেন, বাছা, তুমি আমার ছেলের বয়সী, তুমি আমার এই কথা একবার শোনো। ছেলে বউ দুজনেই ভুলভাল বকছে। শিবু কোথাও যায়নি, শিবু বাড়িতেই ছিল। আমি গিয়েছিলাম পুঁটেকে মারবো বলে। ওই গেঞ্জিটা আমি পরে গিয়েছিলুম, শিবু নয়। শিবু মারেনি, আমিই ছোড়া মেরেছি। বাবা, পুঁটে বড্ড বজ্জাত ছিল। আমাকে তুমি অ্যারেস্ট করো। এবার শিবু এগিয়ে এসে বাবাকে ঠেকে দাঁড়ালো। বলল, হয়েছে বাবা, আপনি একটু চুপ করুন। স্যার, আমাকে থানায় নিয়ে চলুন, আমি সেখানে সব বলছি। বাবার পাগলামিতে কান দেবেন না। ছেলেকে বাঁচাতে বাবা যাতা কুপছেন। ওদিকে বাবা কাঁদতে শুরু করেছেন। বিশ্বাস কর বাবা, আমার ছেলেটার কোনো দোষ নেই। ওকে যেন ফাঁসি দিও না, আমিই মেরেছি, আমাকে জেলে দাও।
আর ছেলে ধমকাচ্ছে, বাবা শান্ত হন, অমন করবেন না। বাবা তখন বৌমাকে ধরলেন, ও বৌমা, একবার বলে দেন না মা, রাত্রির বেলায় আমি বেরিয়েছিলাম সাইকেল নিয়ে, বল মা বল, তুই একবার বললেই হবে। কিন্তু বৌমা আর কিছুই বলে না। এমন সময় যে অঝরে কান্নায় ভেঙে পড়েছে সে বেচারি ওদিকে শিবব্রতর শান্ত গলায় কেবল বলছে, দেবু জেলে, বুবুন মারা গেছে, মার কথা ভেবে আর বৌমা অন্তপ্রাণ শ্বশুরটি বউয়ের কথা ভেবে এসব বলছেন অ্যাবসার্ড কথা। চেয়ে দেখুন বাবা রাতে দেখতেই পান না। সেজু কাকা চুপ করলেন, আমরাও চুপ, মুখে কোনো শব্দই আসছে না আমাদের। সেজু কাকা চুপচাপ সিগারেট খেয়ে যাচ্ছেন। শেষটায় ফিসফিস করে জিজ্ঞেস করলুম, তারপর কাকে ধরলে তুমি? সেজু কাকা চুপ করে রইলেন। আরো দু একটা টান দিয়ে সিগারেটের অ্যাস্টেটাতে গুঁজে দিলেন। তারপর বললেন, আমার তো সঙ্গে আর কেউ ছিল না, একাই গিয়েছিলাম ওদের বাড়িতে। ইনফরমালি সঙ্গে কোনো টেপ রেকর্ডারও ছিল না। ওদের মুখে মুখে বলা কথার তো কোনো আইনগত মূল্য নেই। আন্ডার ওথ বলেনি কেউই, কোনো সাক্ষীও নেই। ওই জামাইটা যা সাক্ষী, তা ওটা আবার টানিনি। শিবব্রতকে তার মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়েছি, মানে সে আন্ডার ওথ বলছে এ জীবনে আর কখনো কোনো কারণে কোনো মানুষের প্রাণনাশ করবে না। প্রাণ নেবার অধিকার যে কোনো মানুষেরই নেই, সেটা শিবব্রতকে ভালো করে বুঝিয়ে দিতে পেরেছিলুম। জামাটার কথা কাউকে বলিনি। আর ফরেন্সিক টেস্টে পাঠানোর প্রশ্ন ওঠেনি। প্রথম অ্যালিবাইটাই মেনে নিয়েছি যে ওরা দুজনেই রাত্রে ঘরে ছিলেন। শিবব্রত আর জীবনে মানুষ খুন করবে না আমি জানি। তার মানে কেসটার কি মীমাংসা হলো? হলো না রে। খাতাপত্তরে পুঁটে মিত্রের মার্ডার কেসটা অমীমাংসিতই রয়ে গিয়েছে। তদন্তে আমার ব্যর্থতার প্রমাণ, আমার কেরিয়ারে একটা কালির পোঁচ। সেজু কাকা হাসলেন। ততক্ষণে সেজু কাকার গর্বে আমাদের মুখগুলো আস্তে আস্তে উদ্ভাসিত হয়ে উঠেছে। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।